লন্ডনে চিকিৎসা শুরু হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। গতকাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে তাকে। বুধবার যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে। এর আগে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। দীর্ঘদিন পর অসুস্থ মাকে দেখে জড়িয়ে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় বিমানবন্দরে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বাংলাদেশ সময়ে বিকেল ৩টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছেলে তারেক রহমান ৭ বছর পর মাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় ছেলেকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে থাকেন মা। কত জুলুম নির্যাতন সহ্যের পর এই সাক্ষাৎ। এ সময় এয়ারপোর্টে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এই মুহূর্তে পাশে ছিলেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। বিমানবন্দরের বাইরে স্লোগান দিতে থাকেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসনের লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতা রয়েছে। উন্নত চিকিৎসার জন্যই তার এই লন্ডন যাত্রা। ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন সবশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। মঙ্গলবার রাতে বেগম খালেদা জিয়াকে হজরত শাহজালাল বিমানবন্দরে বিদায় জানান দলের মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা থেকে বেগম খালেদা জিয়া এবার বেকসুর খালাস পাবেন বলে আশা করছেন তার আইনজীবীরা। প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে বুধবার দ্বিতীয় দিনের শুনানি শেষে কথা বলেন তারা। আজ একই আদালতে দুদক ও রাষ্ট্রপক্ষে শুনানি হবে। আইনজীবীরা আদালতে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টে ১ টাকাও আত্মসাৎ হয়নি। প্রমাণ ছাড়া অনুমানের ভিত্তিতে খালেদা জিয়াকে ১০ বছরের সাজা দেয়া হয়। গত বছরের ১১ নভেম্বর আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের সাজা স্থগিত করা হয়। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। দুদকের এই মামলায় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিচারিক আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয়। পরে সাজা বাড়াতে আবেদন করে দুদক। তবে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়া আবেদন করলেও তা খারিজ করে ৫ থেকে বাড়িয়ে ১০ বছর কারাদণ্ড দেয় হাইকোর্ট। আমরা আদালত থেকে এই বর্তমান যে আদালত আছে আমরা বিশ্বাস করি যে এই আদালতের উপরে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নাই এবং সেই কারণে তারা নিরপেক্ষ একটি জাজমেন্ট এই মামলায় দেবেন। যে সাক্ষী বিগত সময়ে দুদক এবং সরকারের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে তার প্রত্যেকটি সাক্ষ্য থেকে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের কথা বলা হয়েছে সেই রিলিফ ফান্ডের সঙ্গে কোন রকম সংস্রব বেগম খালেদা জিয়ার ছিল না। এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার দুদকের পক্ষ থেকে একটা কাগজ দেখাতে বাইরে বেগম খালেদা সই করছে বা কোন নির্দেশ দিয়েছে এবং টাকাটা পুরোপুরি অ্যাকাউন্টে আছে। রাজুকের প্লট পেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। বুধবার দুপুরে সেগুনবাগিচায় সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন তথ্য দেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক এমপি সাদেক খান ও ওয়াসার সাবেক এমডি তাকসিমে খানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ২০২২ সালে শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্য ১০ কাঠা করে প্লট পান। পূর্বাচলের নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে ২০৩ নম্বর রোডে এই প্লট বরাদ্দ দেয়া হয়। এক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় আইনের ১৩/এ ধারা প্রয়োগ করা হয়। অতি গোপনীয়তা রক্ষা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এ নিয়ে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক জানায়, শেখ হাসিনার প্লট বরাদ্দের অনিয়মের প্রমাণসহ রাজুকের ফাইল দুদকের হাতে। আরও তথ্য চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেয়া হয়েছে।
রাজুকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারব। তিনি আরও জানান, নিয়োগে অনিয়মের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও সাবেক এমডি তাকসিম এ খান সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ইকবালুর রহিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাগেরহাট সদরে বিএনপির কমিটি গঠন নিয়ে দুপক্ষের বিরোধের জেরে বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় নারী শিশুসহ অন্তত ২৫ জন আহত হন। গতকাল সন্ধ্যায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়া দাইর গ্রামে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে এই বিরোধ প্রকট হয়ে ওঠে। এর জেরে গতকাল বিকেল থেকে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে সন্ধ্যায় রুহুল আমিন ও তার ভাইদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ৮টি বসত ঘরে লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ বলছে, কমিটি গঠন নিয়ে বেশ কয়েকদিন ধরেই মারামারির ঘটনা ঘটছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বরিশাল সদরে বিএনপির ২ নেতার বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর বর্মন রোডে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর হোসেনের বাসভবনে হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা ভবনের জানালা ভাঙচুর করে। এর কিছুক্ষণ পর কাউনিয়া প্রধান সড়কে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর বাসভবনে হামলা চালানো হয়। এ সময় ২টি মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও চলছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারকে একথা জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নিকোলা বিয়ার। তাকে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হয়। এরপর স্থানীয় সরকারের প্রতিনিধিদের বরখাস্ত করে অন্তর্বর্তী সরকার। এতে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলাগুলো প্রতিনিধি শূন্য রয়েছে। নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় সরকারের প্রতি ক্ষোভ তৈরি হচ্ছে। এজন্য জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন সদস্য সচিব আরিফ সোহেল। তিনি জানান, বিশেষ সেলে 4টি সাব সেল থাকবে। আরিফ সোহেল অভিযোগ করেন, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহত যোদ্ধাদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। পুনর্বাসন এবং চিকিৎসা নিশ্চিতে কাজ করবে বিশেষ সেল। পাশাপাশি গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা এবং গণ অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি তৈরির বিষয়গুলো বিশেষ সেলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান আরিফ সোহেল। বলেন, একই সাথে এটি তদারকির জন্য আলাদা কমিটি গঠন করে দেয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা, শহীদ পরিবার থেকে শুরু করে এই গণঅভ্যুত্থানের তথ্যাবলী, ঘটনাবলী সংরক্ষণ থেকে শুরু করে এই গণঅভ্যুত্থানকে জাগরুক রাখতে বাংলাদেশের মানুষের মনে কাজ করে যাবে। আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারও আলোচনা না করে জ্বালানির দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। বুধবার রাজধানীর আইসিসিবিতে আয়োজিত গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই অভিযোগ করেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বিগত সরকারের অনিয়মের খেসারত হিসেবে বাড়াতে হচ্ছে গ্যাস, বিদ্যুতের দাম ও করের বোঝা। গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগ। এর মধ্যেই নতুন শিল্প সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম প্রতি ইউনিট ৭৫ টাকার বেশি প্রস্তাব করেছে পেট্রোবাংলা।
পোশাক খাতের সহায়ক শিল্পী হিসেবে গড়ে ওঠা গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন 2030 সালে পোশাক শিল্পে $100 বিলিয়ন রপ্তানির লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ। তবে হুটহাট গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প। আইন শৃঙ্খলার অবনতি, ঋণের উচ্চ সুদ হার শিল্প খাতের বড় বাধা। গত 15 বছর সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় আমাদের সাথে ডায়ালগ করে না। আমরা হচ্ছি সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টের স্টেক হোল্ডার, নিজেরা পাওয়ার প্রোডাকশন করি, আমাদের সাথে পাওয়ার প্ল্যান্টের বা গ্যাস প্রাইসের কোনো ডায়ালগই করে না। এই সরকারও তো করে না, তাইলে আর এই সরকার ওই সরকারের মধ্যে তফাৎটা কি? এলডিসি গ্রাজুয়েশনে যাওয়াটা আমার মনে হয় যে আমাদের অন্তত আমাদের দিক থেকে আমরা যেটা ফিল করতেছি যে কোনোভাবেই এটা ভালো হবে না, এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, গেল সরকারের দুর্নীতি ও অনিয়মের বোঝা টানতে হচ্ছে দেশের জনগণকে। নবায়নযোগ্য জ্বালানিতে ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান তার। যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। কারণ আমরা যদি ভার না বই তাহলে আমাদের অর্থনীতি আরও বেশি খাদের মধ্যে পড়বে। গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেলা চলবে 11 জানুয়ারি পর্যন্ত। মেলায় দেশি বিদেশি 25টি দেশের 500 প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি কিছুটা কমলেও নিম্ন আয়ের মানুষ এখনও যথেষ্ট চাপে আছে। দেশের অর্থনীতিকে গতিশীল করতে সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জরুরি বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা। বুধবার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্যাসকূপ খনন, গ্রামীণ রাস্তাঘাট, ব্রিজ মেরামত ও উন্নয়নে জোর দিচ্ছে সরকার। উন্নয়ন কর্মসূচিতে ব্যয় কাটছাঁট হলেও রাজস্ব খাতে ব্যয়ের চাপ রয়েছে। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 10 প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুমোদিত প্রকল্পগুলোতে ব্যয় হবে 4,246 কোটি টাকা, যার মাত্র 205 কোটি আসবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে। সভায় দেশের নদী ও পানি ব্যবস্থাপনায় বিশেষ গবেষণা ও পর্যালোচনার গুরুত্ব তুলে ধরা হয়। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের জানান, সংশোধিত পরিসংখ্যান আইনে ক্ষমতা ও স্বাধীনতা বাড়বে বিবিএসের। মূল্যস্ফীতি এখনো বেশি আছে, তাদের নির্দিষ্ট আয়, তারা তো তাদের কষ্ট হয়ই, কিন্তু আমরা যারা একদম দিন মজুরি করে তাদের কথা অনেক সময় চিন্তা করি না। তো তাদের ঠিক অত খারাপ অবস্থা না হলেও কিছুটা হলেও তাদের উপরও চাপ পড়ছে। সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, অর্থ বছরের প্রথম প্রান্তিকে জিডিপি সংকোচনের শঙ্কা থাকলেও তা হয়নি। প্রবৃদ্ধি হয়েছে 1.8 তবে তরুণ জনগোষ্ঠীর সুবিধা কাজে লাগাতে তাদের লেখাপড়া ও প্রশিক্ষণ জরুরি, যা জুলাই আন্দোলনের সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করি যে একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি উত্তরণ ঘটে তাহলে আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই ক্ষতি পুষিয়ে নিতে পারবো এবং বাংলাদেশের যে সম্ভাবনা সেটা বাস্তবায়ন সম্ভব হবে। সভায় 2টি গ্যাসকূপ খননের প্রকল্প অনুমোদন পায়। ভবিষ্যতেও স্থানীয় গ্যাস উত্তোলনে গুরুত্ব দেয়া হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, 50 বছর পর স্বাধীনতার প্রকৃত ইতিহাস উঠে এসেছে পাঠ্যপুস্তকে। মাধ্যমিক শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থাই ছিল না, যেটা কেন্দ্রীয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকারের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত 10টার দিকে ওহাব মাতুব্বরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন। সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, আলেখার কান্দা গ্রামের মৃত চিকিৎসক জালাল উদ্দিনের পরিবার ঢাকায় থাকেন। তাদের বাড়ি দেখাশোনা করতেন ওহাব মাতুব্বর। রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্বিতীয় তলা বাড়িটি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।
সবাই শোনা জানুয়ারিতে রাজধানীর বাতাস সবচেয়ে দূষিত থাকে। বৃষ্টি না থাকায় দূষণের মাত্রা হয়ে ওঠে অসহনীয়। নির্মাণ সামগ্রী, যানবাহন, ইটভাটা, শিল্প কারখানার জ্বালানি থেকে ৭০% দূষণ সৃষ্টি হয়। যানবাহনের পুরনো ব্যাটারি থেকে মাত্রাতিরিক্ত রাসায়নিক সীসা মিশছে বাতাসে। এতে দূষণ বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সবচেয়ে দূষিত থাকছে ঢাকার বাতাস, যা তীব্র আকার নেয় জানুয়ারিতে। বৃষ্টি না হয় এ সময় আকাশে ধুলা ও কুয়াশার কুণ্ডুলি জমাট বাঁধে। গবেষণায় জানা যায়, মেঘনা ও শীতলক্ষার তীর জুড়ে সিমেন্ট ও স্টিল কারখানা দূষণ ছড়াচ্ছে। সাথে উত্তর দিকে আমিনবাজার এলাকায় ইটের ভাটার ধোঁয়া রাজধানীর বাতাস করছে আরও ভারী। সেই সঙ্গে বাতাসের সীসা ও মার্কারির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে ব্যাটারি চালিত যানবাহনের পোড়া ব্যাটারি। পেইন্ট থেকে লেড বা সীসা আসছে, ব্যাটারি থেকে প্রচুর, যে এখন অটো রিক্সাগুলো চলছে সেগুলো প্রচুর ব্যাটারি, 6 মাস 1 বছরের ভিতরে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ভালো প্রসেস হচ্ছে না। ফলে সেখান থেকে সীসা বা লেডটা আমাদের বাতাসে, পানিতে, বায়ুতে, মাটিতে যাচ্ছে। রাজধানীর বাতাসে প্রতি ঘনমিটারে 2.25 PM ক্ষুদ্র ও বিপজ্জনক বস্তুকণা থাকছে প্রায় 70 থেকে 250 মাইক্রোগ্রাম, যেখানে এর সহনীয় মাত্রা 30 থেকে 50 মাইক্রোগ্রাম। এতে 5 বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা বলি 0 থেকে 50 এর মধ্যে থাকে, মাত্র 30-35 দিন। আর সারাটা বছরই আমাদের বায়ু দূষণটা বাংলাদেশে থাকে। প্রতি বছর প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ মারা যায় বায়ু দূষণের কারণে। একটা হলো ইনভিজিবল কিলার বলে এটাকে। দূষণ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না। গবেষকেরা বলছেন, বায়ু দূষণে 70% মানবসৃষ্ট। একটা সিগনিফিক্যান্ট কাজ দেখি না যে বায়ু দূষণ কমানোর জন্য বিগত সরকার বা বর্তমান সরকার করতেছে। জ্বালানিটা হলো লিকুইড ফসিল ফুয়েল অর সলিড ফসিল ফুয়েল, আর হলো বায়োমাস। এই দুইটা জায়গায় যদি আমরা কাজ করতে পারি তাহলে বায়ু দূষণটা কমবে। 2035 সালের মধ্যে দেশে বায়ু দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে আনতে বিশ্বব্যাংকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দূষণ মোকাবেলায় সরকারকে গুরুত্ব দেওয়ার তাগিদ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তন ও জোয়ার ভাটা হ্রাস পাওয়ায় বরিশালের নদীতে বাড়ছে লবণাক্ততা। 10 বছর আগে 4 নদী লবণাক্ত থাকলেও এখন বিভাগের 20 নদী হয়েছে লবণাক্ত। এতে 8,02,000 হেক্টর জমির মধ্যে 52% ফসলি জমি আক্রান্ত হয়েছে লবণাক্ততায়। ফসল উৎপাদন অর্ধেকে নেমে যাওয়ার শঙ্কা চাষিদের। সেচের জন্য নদীর পানিতে 0.7 ডিএস প্রো মিটার ও মাটিতে 2 ডিএস এর নিচে লবণাক্ততা সহনীয়। তবে বরিশাল মৃত্তিকা ইনস্টিটিউটের গবেষণায় এসেছে ভয়াবহ তথ্য। পানিতে 15 থেকে 20 ডিএস পার মিটার ও মাটিতে 25 ডিএস পার মিটার লবণাক্ততা পাওয়া গেছে। উষ্ণতার কারণে লবণ পানি ঢুকে যাচ্ছে। তো আপনারা হয়তো জানেন যে 2021 সালে আমাদের যে বরিশালের কীর্তনখোলা নদী, যে নদীতে আমরা সাধারণত ভেবে থাকি যে এখানে লবণাক্ততা থাকার কথা না, সেখানে ক্ষতিকর মাত্রার উপরে লবণাক্ততা চলে এসেছিল। লবণাক্ততা সহিষ্ণু যে জাতগুলো আছে আমাদের, ওগুলো চাষ করতে হবে, বা এই কিছু আছে মুগ ডাল, আপনার সূর্যমুখী বা ভুট্টা, এগুলো চাষ করতে হবে। আর এরপর যদি 10 বা 12 ক্রস করে, তখন কিন্তু আসলে আমাদের জমিগুলো কিন্তু ফসল চাষের অনুপযোগী হয়ে যায়। 10 বছর আগে আন্ধারমানিক, বিষখালী সহ 4টি নদীতে শুকনো মৌসুমে লবণাক্ততা পাওয়া যায়। তবে বর্তমানে কীর্তনখোলা, ভোলার একাংশ সহ 20টি নদীর পানিতে লবণাক্ততার পাওয়ার তথ্য উঠে এসেছে গবেষণায়। এতে ফসল উৎপাদন কমে যাওয়ার শঙ্কায় এই 20 নদীর পাড়ের চাষিরা। ফসলের জমিতে লবণাক্ততার বিষয়টি স্বীকার করেছে কৃষি বিভাগ।
আর বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন পরীক্ষার জন্য মাটি ও পানির নমুনা নেওয়া হয়েছে। যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় তাহলে হয়তো লবণাক্ততার পরিমাণ কিছুটা কমে, আবার যখন যেই বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হয় সেই মৌসুমে বা সেই বছর লবণাক্ততার পরিমাণ বাড়ে। মাটির লবণাক্ততার যে রেঞ্জটা সেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং যার কারণে আমাদের যে পরিবেশের জৈব বৈচিত্র্য এবং মাটি পানির হচ্ছে পুষ্টি গুণাগুণ সেগুলো হ্রাস পাচ্ছে। বরিশাল বিভাগে 8,02,000 হেক্টর জমির মধ্যে 4,15,000 হেক্টর জমিতে লবণাক্ততা পাওয়া গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েক জেলায় কয়েক দফা মৃদু শৈত্যপ্রবাহের পর 2 দিন তাপমাত্রা সামান্য বাড়ায় স্বস্তি আসে জনজীবনে। এরই মধ্যে আবারও মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় শীত নিবারণে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। পঞ্চগড়ে সপ্তাহ ধরে চলা মৃদু শৈত্যপ্রবাহের পর গত 2 দিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে আবারও শীতের প্রকোপ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কনকনে শীতের যে অনুভূতি সেটি আরও বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি আরও 2 থেকে 3 দিন কম বেশি থাকতে পারে, এরপর আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে শীত মোকাবিলায় গরিব ও ছিন্নমূল মানুষের ভিড় বেড়েছে পুরনো কাপড়ের দোকানে। সরকারিভাবে গরম কাপড় দেওয়া হলেও তা চাহিদার তুলনায় খুবই কম। ঠান্ডা কষ্ট যে দাবা কাপড় ধুতে পারি না, আবার যেটা কোনো কাপড় ধুতে পারি, বেশি কাপড় নাই। জনগণের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য 18,000 পিস কম্বল বরাদ্দ পেয়েছিলাম এবং একই সঙ্গে 86,50,000 টাকা বরাদ্দ পাওয়া গেছে কম্বল ক্রয়ের জন্য, যা ইতিমধ্যে সকল উপজেলা নির্বাহী মহোদয় অনুকূলে প্রদান করা হয়েছে। নীলফামারীতে ঠান্ডা বাতাসে কাহিল জনজীবন। রাজশাহীতেও অসহনীয় হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। এরই মধ্যে তাপমাত্রা আরও কমার আভাস মিলেছে। বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা থাকছে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হিমেল বাতাসে দুপুর থেকে তাপমাত্রা কমায় রাতে জেকে বসছে শীত। আগামীতে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে সীমান্তবর্তী শেরপুরে শৈত্যপ্রবাহের খবরে পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা প্রশাসন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজশাহী ও চুয়াডাঙ্গা থেকে এবার যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, বুধবারের পরে তো শৈত্যপ্রবাহের যে কথা বলা হয়েছিল, রাজশাহীতে এর প্রভাব পড়েছে কিনা? আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? দেখুন, সকাল 6টায় কিন্তু রাজশাহী আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে 10.5 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং সকাল 9টায় আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য সেটি বলছে 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ রাজশাহীতে যে মৃদু শৈত্যপ্রবাহ সেটি শুরু হয়েছে। সেই সাথে যে হিমেল হাওয়া বইছে এবং বাতাসে আর্দ্রতা 88%, যার ফলে কিন্তু শীতের তীব্রতা অনুভূত হচ্ছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে যেহেতু একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার ফলে এর একটি মাঝারি থেকে মৃদু থেকে মাঝারি একটি শৈত্যপ্রবাহের একটি কিন্তু সংখ্যা বা পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। যখন রাজশাহীতে শীতের তীব্রতা বাড়ছে তখন স্বাভাবিকভাবেই এর প্রভাব সবচেয়ে বেশি যেটি পড়ে সেটি হচ্ছে যারা সাধারণ বা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, তাদের উপরে এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে। আমরা দেখেছি যে বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, যাদের রাত কাটে খোলা আকাশের নিচে, বিশেষ করে বিপাকে বা কষ্টে থাকছেন সেই মানুষগুলো, এবং অনেকেই দেখা গেছে যে একটি মাত্র পাতলা কাপড় দিয়েই তাদের রাতের এই শীতের তীব্রতা নিবারণ করছেন। অনেকেই হয়তো পাতলা একটি কম্বল দিয়ে তাদের রাত্রি যাপন করছেন, এমনটি কিন্তু দেখা গেছে। এবং এক্ষেত্রেও দেখা গেছে যে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সঙ্গে, তিনি বলছিলেন যে তা জেলা প্রশাসক সহ বিভিন্ন যে রাজনৈতিক এবং সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তারা তাদের মতো করেই কম্বল বিতরণ বা শীতবস্ত্র বিতরণ করছেন, কিন্তু সেটি খুব একটা যে পর্যাপ্ত এমনটি বলা যাচ্ছে না।
সেই সাথে যে কম্বলগুলো বা শীতবস্ত্রগুলো বিতরণ করা হচ্ছে তারা এইটা যে প্রত্যেকেই যাদের পাওয়ার কথা তারা যে পাচ্ছে এমনটিও নয়, কিন্তু কারণ এখানে দেখা গেছে যে এই ছিন্নমূল মানুষগুলোকে নিয়েও কিন্তু একটি সিন্ডিকেট তৈরি হয়েছে, অর্থাৎ এরা রাত্রেবেলায় বিশেষ করে ভ্রাম্যমানরা থাকে এবং যখন যেখানে শীতবস্ত্র বিতরণ করা হয় এই সিন্ডিকেটগুলোই সেখানে অবস্থান করে, যার ফলে প্রকৃতপক্ষে যাদের পাওয়ার কথা তারা কিন্তু এখানে অধিকাংশই দেখা গেছে তারা কিন্তু এই প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। ঠিক ছিন্নমূল মানুষের যেমন কষ্ট যাচ্ছে, ঠিক যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, বিশেষ করে যারা রিক্সা চালকরা রয়েছেন তাদেরও কিন্তু বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে, কেননা শীতের সময় তাদের যাত্রী কম থাকে, যার ফলে তাদের আয় রোজগারের বেশ প্রভাব পড়ে থাকে। অর্থাৎ এইখান থেকে শুধু এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কথা যদি বলা হয়ে থাকে সেখানেও কিন্তু এই সময় শীতের তীব্রতা যখন বাড়ে তখন কিন্তু শিশু এবং যারা বয়স্ক রয়েছেন তাদের কিন্তু একটি হাসপাতালে এদের সংখ্যাও বেড়ে যায় এবং চিকিৎসকরা বলছিলেন যে কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি মোকাবেলায় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত তাদের যে ব্যবস্থা সেটি কিন্তু রেখেছেন। এ ছিল রাজশাহী থেকে শীতের সর্বশেষ। মুস্তাফিজ আমাদের সাথেই থাকবেন। এবারে চুয়াডাঙ্গার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় শীতের প্রভাব জনজীবনে কেমন পড়েছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষের জীবনে, আর হাসপাতালে রোগীর সংখ্যা কেমন? ইতিমধ্যে কিন্তু চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা নেমে এসেছে একেবারে 9.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা সকাল 9টায় রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এটা কিন্তু চুয়াডাঙ্গা জানুয়ারি মাসের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা বলছিলেন যে তাপমাত্রা নেমে আসবে এবং সেই পূর্বাভাসটা সত্যি হয়েছে। একেবারেই তাপমাত্রা হঠাৎ করে নেমে এসেছে, যেটা কিন্তু গতকাল ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। তো সেখান থেকে 9.4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার কারণে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটা হলো অনেক মানুষকে দেখেছি কালকে বলতে শুনেছি যে শীত জেগে বসেছে, রাত থেকেই শীতের প্রকোপ কিন্তু বেড়ে গিয়েছিল। অনেকেই বলছিলেন যে এই মৌসুমে খুব বেশি শীত আজকেই অনুভূত হচ্ছে এবং সন্ধ্যার পর আমরা দেখেছি অনেক মানুষকেই যারা ঘরে ফিরে যাচ্ছেন দ্রুত, শহর হয়ে পড়েছিল ফাঁকা, মূলত শীতের কারণেই তারা ঘরে ফিরে গিয়েছিলেন। তো শীতের কারণে ছিন্নমূল মানুষ, বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষ যাদেরকে খুব সকালে ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বাইরে আসতে হয়, তারা দুর্ভোগে পড়েছেন। আজকে সকালে যারা বাইরে এসেছিলেন তাদের কেউ কেউ বলছিলেন যে তীব্র শীতের কারণে তারা যাত্রী পাচ্ছেন না, পর্যাপ্ত যাত্রী মিলছে না, আয় উপার্জন তাদের কমে গেছে এবং যে পরিমাণ লোক শহরে আনাগোনা করার কথা সেই পরিমাণ লোক ছিল না। শ্রমিকরা বলছেন যে তারা এত সকালে উঠে কাজে যেতে পারছেন না, যদিও এই সময়টা অনেক কাজের চাপ থাকে মাঠে। এখন যে মৌসুম, এই মৌসুমে কৃষকদের কাজের চাপ খুব বেশি। এই সময়টা বড় বীজতলা পরিচর্যা করতে হয়, ধান রোপণ করার সময় চলে এসেছে, এর পাশাপাশি আলুর ক্ষেত, ভুট্টা পরিচর্যা করতে হয়, এগুলো করতে গিয়ে হিমশিম খাচ্ছেন কৃষি। ব্যস্ত সময়ের মধ্যে হলেও শীতের প্রকোপ ভালোই প্রভাব ফেলেছে চুয়াডাঙ্গা এবং রাজশাহী। শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এই ছিল বিরতিহীন সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।